হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সব অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে আমাদের গণিত বিভাগ, রসায়ন বিভাগ সহ অন্যান্য যে বিভাগের নন মেজর পদার্থবিজ্ঞান এক এই কোর্সটা আছে তাদের জন্য আজকের এই ক্লাসটা। আজকের ক্লাসে আমরা দেখব অধ্যায় নাম্বার 1। টপিকটা হলো গসের ডাইভারজেন্স তত্ত্বটি বিবৃত ও প্রমাণ করো। এটা একটা খুবই খুবই হাই ভোল্টেজ, একটা বলতে যাই হাই ভোল্টেজ একটা উপপাদ্য। এটা প্রত্যেক বছরে কম বেশি এসে থাকে। যদি এই বছর না আসে তাহলে পরের বছর আসবে, পরের বছর না আসলে পরের বছর আসবে। তাহলে এটা একটা খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ উপপাদ্য। আমরা আজকে এই উপপাদ্যর A to Z শিখবো, বেসিক শিখবো। আমরা কখনোই মুখস্থ করব না। আমরা পরীক্ষা হলে মুখস্থ করলে মনে থাকবে না, আমরা বুঝে শুনে পড়ার চেষ্টা করব। তাহলে আমি উপপাদ্যটা তোমাদের A to Z শিখাই এবং একটু সুন্দর করে তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা করতে থাকো। তো আমি তোমাদের ইমরান ভাইয়া তোমাদের সঙ্গে আছি, ক্লাসটা আমি খুব সুন্দর করে নিব। তো আমি শুরু করি। দেখো, আমাদের গসের ডাইভারজেন্স উপপাদ্যটি আগে আমি বিবৃতিটা পড়ি বা বর্ণনাটা পড়ি, তারপর আমি চিত্রটা বুঝাবো। তারপর আমি কেন আমাদের এই ডাইভারজেন্সটা লাগে, কেন আমরা কোথায় ইউজ করি, এটা আমি বলবো। ঠিক আছে, তাহলে আমি একটু বর্ণনাটা পড়ি। যদি ভি আয়তনের আবদ্ধ তল এস হয় এবং এ যদি অবিচ্ছিন্ন অন্তরীকরণযোগ্য অবস্থান ভেক্টর ফাংশন হয়, তবে আমাকে কি করতে হবে? তবে আমাকে প্রমাণ করতে হবে এই যে এটা ট্রিপল ইন্টিগ্রাল, এটাকে বলা হয় ন্যাবলা। ন্যাবলা ডট এ ডেল ডিভি ইজ ইকুয়াল টু ডাবল ইন্টিগ্রাল এ ইটা ডিএস। ইটা হলো আমাদের একক ভেক্টর, এখানে বোঝাচ্ছে। তারপর ইজ ইকুয়াল টু ক্লোজ ইন্টিগ্রাল এডিএস। এটা আমাকে প্রমাণ করতে হবে। এখন এই তিনটার মধ্যে যে কোনো দুইটা প্রমাণ করে দেখাইলে আমার প্রমাণিত হয়ে যাবে। ঠিক আছে, যেখানে এখানে বলা আছে, যেখানে ইটা হলো এস তলে অঙ্কিত যোগ বোধক বহিস্থ অবিলম্ব, মানে ইটাটা হলো যে তলটা আমরা ধরবো সে তলের উপরে লম্ব আর কি। আচ্ছা, যাই হোক, আমাদের তথ্যটা আমরা, বর্ণনাটা আমরা একটু পরে বুঝতেছি সুন্দরভাবে। আমি আগে চিত্রটা বুঝিনি। দেখো, আমার পাশে একটা চিত্র আছে। চিত্রটার মধ্যে একটা সিলিন্ডার আকৃতির, দেখো সিলিন্ডার আকৃতির একটা বস্তু আছে। সিলিন্ডার আকৃতির কি আছে? একটা বস্তু আছে। তো বস্তুটা আমরা কেন নিলাম আর গসের সূত্রের সাথে এটা কি সম্পর্ক, এটা একটু আমি যদি তোমাদের বলি। আমাদের গসের সূত্রটা মূলত 3D ডাইমেনশনের সাথে 2D ডাইমেনশনের একটা সংমিশ্রণ। মানে তুমি যদি একটা সিলিন্ডার আকৃতির কোনো বস্তু নাও, সিলিন্ডার আকৃতির বস্তুটার মধ্যে যে ক্ষেত্রফলটা আছে, যে আয়তনটা আছে, বা ভিতরে যে মানে আয়তনটা হবে আর কি, সেটা হলো তোমার 2D ডাইমেনশন, মানে তোমার তলের সাথে একটা কম্বিনেশন করার জন্য এই সূত্রটা বা এই গসের ডাইভারজেন্সটা মানে আলোচনা করা হয় আর কি। সে তৈরি করে দিয়েছে গস, মিস্টার গস। ঠিক আছে, কিভাবে কি করে দেখো। তলের যখন তুমি আয়তন বের করবা তখন তোমাকে অবশ্যই ট্রিপল ইন্টিগ্রাল করতে হবে, মানে তিনটা ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এই ট্রিপল ইন্টিগ্রালের সাথে, অর্থাৎ এটাকে লাইন ইন্টিগ্রাল বলা হয়। লাইন ইন্টিগ্রালের সাথে যখন তুমি সারফেস ইন্টিগ্রালের একটা সম্পর্ক বের করবা, মানে এরিয়ার যদি তুমি একটা সম্পর্ক বের করতে চাও, তখন তোমাকে অবশ্যই একটা গসের উপপাদ্যের প্রয়োজন হবে বা গস লাগবে। ঠিক আছে, তাহলে আমি এখন তোমাকে চিত্রটা একটু বুঝাই। তাহলে তোমাদের এই চিত্রটা অবশ্যই পরিচিত মনে হচ্ছে। কিসের সাথে? তোমরা অবশ্যই টাইগার ক্যান বা স্পিড ক্যান গুলা খাও, বা এক কথায় তোমরা অবশ্যই সিলিন্ডার আকৃতির উপরে ঢাকনাটা হলো গোলাকার, নিচের ঢাকনাটা হলো গোলাকার, মানে দুই দিকে দুইটা মানে মুখ থাকবে আর কি, সেটা গোলাকার হবে, মানে একটা তলের মতো হবে। তো এই যে দেখো, দেখতে পাচ্ছ তলের মতো আছে। তাহলে উপরে একটা তল আছে, এই দেখো এটা একটা তল। ঠিক আছে, এই যে একটা তল, নিচে একটা এরকম তল আছে, নিচে একটাও এরকম তল আছে। তাহলে এই যে গোলাকার আকৃতির সিলিন্ডার আকৃতির যে একটা বস্তু, এটা দুইটা তল আছে। এই তলটা বা এই ঢাকনাটার উপরের একটা পিঠ আছে, নিচের একটা পিঠ আছে, আছে না? কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এখানে, যেহেতু ছবিটা আমাদের 2Dর মধ্যে আছে, এই জন্য দেখতে পাচ্ছি না। তাহলে একটা তোমরা দেখছো অবশ্যই বাস্তবে, যে একটা ঢাকনার উপরে একটা তল থাকে, নিচেও একটা তল থাকে। এই যে উপরের তলটার যে গোলাকার জায়গাটা আছে, এটা হলো এস বা সারফেস। এই সারফেস বা এই এরিয়ার মধ্যে আমরা কাজ করবো। এটা কার সাথে মিলাবো? আমরা ভলিউমের সাথে, বা এই যে পুরা যে সিলিন্ডারটা আছে, এটা ভলিউমের সাথে আমরা একটা সম্পর্ক দাঁড়া করাবো। এই সম্পর্কটাই হলো আমার কি, গসের ডাইভারজেন্স তত্ত্ব। ওকে, এটা অবশ্যই মাথায় থাকবে। তাহলে আমি এখন ধরে নেই, এই যে গোলাকার যে তলটা আছে বা সারফেসটা আছে, এটার নাম দিলাম আমরা এস। এটার নাম কি দিলাম? এটার নাম আমি দিলাম এস। আর একটা অক্ষ যদি বিবেচনা করি আমি, এই দেখো এই দিক বরাবর হলো ওয়াই ধরা হয়েছে, এই দিক বরাবর এক্স ধরা হয়েছে, তাই না? এই দিক বরাবর কি ওয়াই, এই দিক বরাবর এক্স। অথবা তুমি চাইলে
তুমি চাইলে এইটাকে এক্স ধরতে পারো, এই যে এটাকে তুমি ওয়াই ধরতে পারো, এটাকে তুমি এক্স ধরতে পারো। আচ্ছা আমি এটাকে এক্স ধরে এটাকে ওয়াই ধরে করি, কারণ আমরা সাধারণত এটা এক্স ধরে এটা ওয়াই ধরি। আর উপরেরটা হলো আমার জেড অক্ষ। জেড অক্ষ সবসময় উপরের দিকে থাকে, খাড়া উপরের দিকে। তাহলে আমি উপরেরটা আমি জেড অক্ষ ধরে এখন এটা কাজ করব। আমাদের কাজটা হলো, তলটা যেহেতু 2D, মানে একটা তলের মতো, এটা আমি এক্স এবং ওয়াই অক্ষের মাঝখানে নিয়ে আমি কল্পনা করব, মাঝখানে নিয়ে আমি হিসাব নিকাশ করব। এটা যেন তোমাদের মাথায় যেন থাকে। তাহলে ভাইয়া আমি এখানে যে ইনফরমেশন গুলা নিবো সেটা একটু বলি। আমি যে প্রথমে একটা তল ধরছি, এটাকে তলটা এস ধরছি। এস এর যে উপরের পৃষ্ঠটা, উপরের একটা তলের উপর একটা পৃষ্ঠ থাকে, নিচে একটা পৃষ্ঠ থাকে, থাকে না? তোমরা ঢাকনা দেখছো না? ঢাকনার উপরের পৃষ্ঠটাকে আমি S2 ধরলাম, আর নিচের পৃষ্ঠটাকে আমি কি ধরছি? S1 ধরলাম। উপরেরটাকে আমি, যদি এটা উপরে তল হয় তাহলে উপরেরটাকে আমি ধরবো S2, আর নিচেরটাকে ধরবো S1, তো উপরের পৃষ্ঠটা। ঠিক আছে? তাহলে এই যে তল, আচ্ছা এটা একটু আমি ক্লিন করে বুঝে দেই, আবার সুন্দর করে বুঝাই এখানে। ঠিক আছে? এই যে তলটা উপরেরটা, উপরের তলটাকে আমি S2, আর নিচের তলটা হলো S1, S1 ধরছি। তাহলে S2 এর একটা ফাংশন হবে, কারণ এটা একটা তল, কিন্তু তলটা কি 2D ডাইমেনশন বা এক্স ওয়াই সমতলে আছে। আমি বলে নিচ্ছি, এটা হলো এক্স, এটা হলো ওয়াই ধরে নিবা। তাহলে এক্স ওয়াই যদি সমতলে থাকে, এর একটা ফাংশন থাকবে। এই ফাংশনটা হলো কোন অক্ষ বরাবর আছে? জেড অক্ষ বরাবর আছে। তাহলে জেড অক্ষ বরাবর, কিন্তু এক্স এবং ওয়াই সমতলে আছে, এই জন্য জেড ইজ ইকুয়াল টু F2 xy। যেহেতু এটাকে S2 ধরেছে, এই জন্য F2 xy। আর নিচের তলটাকে আমি S1 ধরছি, এই জন্য নিচের তলটা এখানে দেখা যাচ্ছে না বিধায় এখানে দেখানো হয়েছে, এখানে দেখানো হয়েছে। তাহলে এইটাকে আমি S1 ধরবো। S1 ধরলে এর যে ফাংশনটা হবে, F1 ফাংশন হবে এটা। তারপর এটা হলো F1 ফাংশন হলো। আর ডিএস আর ডি1টা কি? তুমি উপরের যে S2 এর মধ্যে একটা ক্ষুদ্র অংশ তুমি যদি বিবেচনা করো, এই যে মাঝখানে দেখো একটা চারকোনা আকৃতির জিনিস দেওয়া আছে, এই ক্ষুদ্র জিনিসটাকে তুমি যদি বিবেচনা যদি করো, এটাকে বলা হয় DS2। আর নিচের এই তলটার ক্ষুদ্র বিবেচনা, এই জিনিসটা হলো DS1। DS1, এটা কি বুঝতে পারছো? চিত্রটা আগে ভালো করে বুঝতে পারলে তুমি উপপাদ্যটা খুবই খুবই ইজিলি ভাবে তুমি বুঝতে পারবা, উপপাদ্যটা এতটা কঠিন না। ঠিক আছে? তাহলে এইটা হলো। আর এই যে আমাদের যে উপরের যে তলটা আছে, পুরা তলটা, এই তলটার একটা অভিক্ষেপ হবে না? অভিক্ষেপটাই যে আমি এখানে দেখতে পাচ্ছি। তোমরা যদি একটা ক্যানকে তুমি যদি দাঁড় করে রাখো কোনো মেঝের মাঝে, তোমার সেখানে একটা অভিক্ষেপ অন্য সাইডে তুমি দেখতে পাও গোলাকার, এই এই তলের মধ্যে সেই গোলাকারটা আমি জিনিসটা দেখতে পাই। তলের মধ্যে আমি গোলাকার জিনিসটা দেখতে পাই। এটাকে আমি আর দ্বারা ডিনোট করছি, বা আর দ্বারা আমি প্রকাশ করছি। ঠিক আছে? তাহলে চিত্রটা বুঝতে পারছো? চিত্রটা বুঝতে পারছো? এখন তলের উপর যদি আমি একটা লম্ব অঙ্কন করি, তলের উপর যদি আমি একটা লম্ব অঙ্কন করি, সেটা কি? সেটাকে বলা হয় ইটা। ইটা হলো উপরের জন্য ইটা 2, নিচের জন্য ইটা 1, নিচের জন্য ইটা 1, উপরের জন্য ইটা 2। ইটা 2টা এই গামা গামা ডিগ্রি কোণ উৎপন্ন করবে জেড অক্ষের সাথে। উপরে হয়েছে এই জন্য গামা 2, নিচে হয়েছে এই জন্য গামা 1, নিচে হয়েছে এই জন্য কি গামা 1। তাহলে এই যে আমার জেড অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করতেছে, সেটা হলো ওই তলের উপর লম্ব। তলের উপর লম্ব, তলটা বাঁকাও থাকতে পারে, যেদিকে থাক না কেন আমরা জানি না কিভাবে অবস্থায় আছে, কিন্তু সে একটা জেড অক্ষের সাথে কোণ উৎপন্ন করবে। কোণটা কত? গামা। আর উপরে হয়েছে এই জন্য গামা 2, নিচে হয়েছে গামা 1। এটা আশা করি চিত্রটা বুঝতে পারছো। এখানে আর বুঝার মতো কিছু নাই। আমি সবগুলা যেগুলো ধরছি সবগুলোর ব্যাখ্যা আমি একটা একটা করে দিয়েছি। এখন আমি প্রমাণে চলে যাব। তাহলে আমার গসের ডাইভারজেন্সের মূল কারণটা হলো, আমরা ভলিউম ইন্টিগ্রালের সাথে সারফেস ইন্টিগ্রালের একটা সম্পর্ক তৈরি করব। ঠিক আছে? তাহলে আমরা এখানে আর কথা বাড়াবো না, এখন আমি মেইন প্রমাণে চলে যাই। প্রমাণটা যদি আমি এখন করব, দেখো প্রমাণটা। তাহলে আমি এখানে যা যা ধরেছি আমি সেগুলাই এখন লিখবো, তাই না? আমি যা যা ধরেছি সেগুলো এখন আমি এখানে লিখবো। যে মনে করি মনে করি ভি আয়তনের, এটা আয়তনটা কত? এটা আয়তন যদি ভি হয় তাহলে আমি ধরে নেব ভি। তাহলে মনে করি ভি আয়তনের আবদ্ধ তল, ভি ভি আয়তনের ভি আয়তনের আবদ্ধ আবদ্ধ তলটা কি ভাইয়া? এস ধরছে না? আবদ্ধ তল, আবদ্ধ তল কি? এস, আবদ্ধ তল এস। ওকে?
এখন এস এর যে স্থানাঙ্কটা আছে, এই যে যেটা আমরা জেড ফাংশন দিয়ে প্রকাশ করছি না, এই যে এখানে F1 দিয়ে প্রকাশ করছি, এর F2 দিয়ে প্রকাশ করছি, তাহলে এই যে এস এর স্থানাঙ্ক, এখন আমি যদি লিখি যে যাকে স্থানাঙ্কের স্থানাঙ্কের যাকে স্থানাঙ্কের অক্ষের সমান্তরাল সরল রেখা দ্বারা অক্ষের সমান্তরাল সরল রেখা দ্বারা সর্বাধিক দুটি বিন্দুতে ছেদ করে। আচ্ছা, এখন এই কথাটার মানেটা কি? আমাদের যে কোনো একটা অক্ষ ধরে নিলাম, এক্স অক্ষ হতে পারে, ওয়াই অক্ষ হতে পারে, যে কোনো যেটাই হোক না কেন, তোমার তুমি যদি এক্স অক্ষ এটাকে আমি এক্স ধরছি, এটাকে আমি ওয়াই ধরছি, ঠিক আছে, এখানে একটু চিত্রটা উল্টাপাল্টা হয়ে গেছে, এক্স ধরছে ওয়াই অক্ষ। তাহলে দেখো ওয়াই অক্ষ তুমি যদি চিন্তা ভাবনা করো, ওয়াই অক্ষ কিন্তু এই তলটাকে সর্বোচ্চ দুই জায়গায় ছেদ করতে পারবে। তুমি যদি একটা টান দাও তাহলে কয় জায়গায় করবে? দুই জায়গায় ছেদ করে পারবে, যেটা এখানে বলা হয়েছে সর্বাধিক রেখা দ্বারা সর্বাধিক সর্বাধিক দুটি বিন্দুতে ছেদ করে। কয়টি? দুটি বিন্দুতে ছেদ দুটি বিন্দুতে ছেদ করে। তাহলে কেবলমাত্র, তাহলে এই যে দুটি বিন্দুতে ছেদ করে, দুটি বিন্দুতে ছেদ করার কারণে আমার কি হয়েছে? আমি যদি এক্স অক্ষ দিয়েও করি, দুটা বিন্দুতে ছেদ করবে, ওয়াই অক্ষ দিয়ে দুটা বিন্দু ছেদ করবে, এই জন্য এই তলটাকে দুইটা স্পেসে ভাগ করা হয়েছে, S1 আর S2, ঠিক আছে। কারণ আমি সোজা বাংলা কথায় বলেছিলাম যে উপরে দুইটা তল, উপরে একটা আছে নিচে একটা আছে, এই জন্য দুইটাকে S1 S2 দ্বারা। কিন্তু গাণিতিক নিয়মে যেহেতু এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ যেটা অক্ষ হোক না কেন সর্বাধিক দুটা বিন্দুতে ছেদ করবে, এই জন্য আমরা দুটা জিনিসটা ভাগ করে নেব। তাহলে কেবলমাত্র এই শর্তের জন্য, কেবল মাত্র এই শর্তের জন্য আমরা কি জানি, আমরা কি বলতে পারি? এস কে দুটি অংশে বিভক্ত করি, বিভক্ত বিভক্ত করি। তাহলে ওই তলটার নিচের তলটাকে আমি S1 ধরবো, উপরের তলটাকে আমি S2 ধরবো। তাহলে নিম্নতল হলো S1 ও ঊর্ধ্বতল ধয়বল ঊর্ধ্ব তল হলো S2। ধরি তাহলে S1 এর একটা ফাংশন ধরে নিছি, আমি S2 এর একটা ফাংশন ধরে নিছি। তাহলে S1 such that ফাংশনটা আমি কিভাবে ধরেছিলাম? Z is equal to F1 x, একটা ফাংশন আছে আমাদের x এবং y চলকের সাহায্যে। আর S2 is equal to ধরবো এটাও z, যেহেতু জায়গায় একে, তাহলে z is equal to F2 x, y। শুধুমাত্র F1 F2 দ্বারা আমরা পার্থক্য করছি, কিন্তু যে জিনিসটা সেটা হলো একই পয়েন্ট। একটা পয়েন্ট যদি চিন্তা করো, যদি ছিদ্র করো তাহলে কি এইদিকেও ছিদ্র হবে ওইদিকেও ছিদ্র হবে, এই জন্য একটা পয়েন্ট জেড দ্বারা আমরা প্রকাশ করছি। তাহলে এবং 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 এই যে আমাদের যে এই যে একটা এর যে অভিক্ষেপ নিচে নামবে, এই যে নিচের যে এখানে দেখাচ্ছে অভিক্ষেপ, এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করছি। তাহলে এবং 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 এক্স ওয়াই সমতলে, যেহেতু এক্স ওয়াই সমতলে আমি কাজ করতেছি, এই জন্য এক্স ওয়াই সমতলে এস এর অভিক্ষেপ আর, এস এর এগুলা লিখে নিবা কিন্তু, অভিক্ষেপ আর, এটা যেন মাথায় থাকে। এখন আমি আমার যে আগের যে উপপাদ্যটা যে দিছে, গাণিতিক উপপাদ্যটা, এটা আমি এখন বিশ্লেষণ করব, ঠিক আছে। তাহলে আমরা যা যা ধরেছি তাই তাই এখানে লেখা শেষ। এখন আমি এটা উপপাদ্যটা বিশ্লেষণ করব। তাহলে আমরা জানি, আমরা কি জানি ভাইয়া? আমরা জানি যে ইন্টিগ্রেশন অফ
ট্রিপল ইন্টিগ্রেশন, এটা ভলিউম ইন্টিগ্রাল ন্যাবলা, এটা একটা ভেক্টর রাশি হয় ইন্টু এ ভেক্টর রাশি ডিভি। তাহলে এখানে আমাদের এটা ধরছি, এটা কিন্তু আমরা কি করেছিলাম, অন্তরীকরণযোগ্য অবস্থান ভেক্টর। এ যদি অবিচ্ছিন্ন অন্তরীকরণযোগ্য অবস্থান ভেক্টর হয়, তাহলে অন্তরীকরণযোগ্য হতে হবে, অবস্থান ভেক্টর হতে হবে। তাহলে অন্তরীকরণযোগ্য অবস্থান ভেক্টর এ কে আমরা কি দ্বারা প্রকাশ করব? এ কে আমরা আমি একটু সাইডে লিখে দিচ্ছি তোমাদের, যে এখানে এ ভেক্টর ইজ ইকুয়াল টু সাধারণত লেখা হয় যে a1 a1i প্লাস a2j প্লাস a3k, এটা সাধারণত এ লেখা হয় আর কি, মানে ঠিক আছে। এটা ইজ ইকুয়াল টু, আমি কি জানি, আমি কিন্তু একটা একটা করে পার্ট আলোচনা করতেছি। দেখো এই যে প্রথমে যে পার্টটা, এটা আমি যে প্রথমে যে পার্টটা আছে, এই পার্টটা আমি এখানে ভাঙাবো, ঠিক আছে। এই পার্টটা থেকে আমার কি আসে, তাহলে ট্রিপল ইন্টিগ্রাল ভি, তাহলে ন্যাবলা ইজ ইকুয়াল, আমরা কি জানি, সবাই জানি যে ডেল ডিভাইডেড ডেল এক্স আই প্লাস ডেল ডিভাইডেড ডেল ওয়াই জে প্লাস ডেল ডিভাইডেড ডেল জেড কে, এটা আসছে তাই না। এর সাথে কি আছে, এ আছে। এটা কি, এটা হলো a1 i প্লাস a2j প্লাস a3k, সাথে কি অবস্থা আছে, ডিভি গুণ অবস্থা আছে, ঠিক আছে। ডিভি গুণ অবস্থা আছে। তো ডিভিটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি, আচ্ছা তোমরা কি জানো, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তাহলে এই তিনটা গুণ করলে আমরা কি পাই, আমরা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা গুণ করলে আমরা সাধারণত আয়তন পাই, আয়তন পাই। তাহলে আয়তনকে ভাঙলে আমরা দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণ উচ্চতা পাবো না, তাহলে সেটাই আমি এখানে ডিভির এখানে ক্ষুদ্র আয়তন, তাহলে ক্ষুদ্র আয়তনকে ভাঙলে আমি কি পাবো, ডিএক্স ডিওয়াই ডিজেড পাবো, তাই না। তাহলে আমি এই আয়তনের পরিবর্তে থেকে আমি ওটা লিখে দিচ্ছি, ডিএক্স ডিওয়াই ডিজেড। আমার কথা কি ক্লিয়ার? ডিএক্স ডিওয়াই ডিজেড, এটা আমি ডিভির পরিবর্তে লিখে দিতে পারবো। তাহলে এখন তুমি যদি এটা কিন্তু ডট গুণ ছিল, কি গুণ ছিল, ডট গুণ। তাহলে ডট গুণ করলে তুমি কি পাচ্ছ, এখানে ট্রিপল ইন্টিগ্রাল থাকবে, এটা কাজ এখনো করি না আমি। তাহলে ডট গুণ করলে দেখো এটা আই আই গুণ হবে, তাহলে আই আই ওয়ান হয়ে যায়, তার মানে কি ডেল a1 ডিভাইডেড ডেল এক্স প্লাস ডেল a2 ডিভাইডেড ডেল ওয়াই, কারণ যে গুণ করলে ওয়ান হয়ে যায়, ডট গুণ প্লাস ডেল a3 ডিভাইডেড ডেল জেড, এটা আমরা পেয়ে যাই। এর সাথে কি গুণ অবস্থা আছে, ডিএক্স ডিওয়াই ডিজেড, এটাকে আমি 1 নং দিতে পারি, পারি কিনা ভাইয়া? অবশ্যই পারি, আমি 1 নং দিতে পারি। এখন ভাইয়া এই তিনটায় যখন তুমি ইন্টিগ্রাল করবা, ট্রিপল ইন্টিগ্রালটা বিশাল বড় হবে, বিশাল বড়। আমরা চাই একটা করে পার্ট করব, কারণ কি, তুমি যখন ইন্টিগ্রালটা করবা তখন এটা এটার সাথে যাবে, এটা এটার সাথে যাবে, এটা এটার সাথে যাবে, ডেল ওয়াই ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড প্রত্যেকটার সাথে গুণ অবস্থায় থাকবে, তার মানে বিশাল বড় হচ্ছে না, বিশাল বড় হয়ে যাবে। তাহলে আমি এখন এখান থেকে, তোমরা যদি চাইলে এটাকে ভাঙ্গা লিখতে পারো, তোমরা চাইলে এটা ভাঙ্গাতে পারো, সমস্যা নাই। আমি এখন কি করব, একটা একটা করে পার্ট নিয়ে আলোচনা করব। আমি প্রথমে, আমি তাহলে থ্রি দিয়ে কাজ করি, যে থ্রি দিয়ে করলে আমার সহজ হবে। তাহলে এখন এখন আমি থ্রি দিয়ে কাজ করবো, দেখো ট্রিপল ইন্টিগ্রাল ভি, তাহলে ট্রিপল ইন্টিগ্রাল এর সাথে ভি গুণ অবস্থা থাকতো, তাহলে ডেল a3 ডিভাইডেড ডেল জেড, ডেল, আর ডিএক্স ডিওয়াই ডিজেড গুণ অবস্থায় থাকবে। আচ্ছা আমি ডি জেডটা কেন দিলাম আগে, কারণ এটা আমার জেড এর সাপেক্ষে চলতেছে, এই জন্য ডিজেড ডিওয়াই ডিএক্স দিলাম। এটা কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে, যেহেতু সুবিধার্থে আমি এটা আগে দিলাম। তাহলে দেখো এখন তুমি এটাকে কি লিখতে পারো, বা এটাকে কি লেখা যায়, একটু চিন্তা ভাবনা করো দেখি তোমরা। ট্রিপল ইন্টিগ্রাল, আমি যদি দুটা ইন্টিগ্রাল করি, আমি কোথায় করব, আমি করব এই যে আরটা আছে না, আমরা তো আমি 2D র সাথে মিলাবো। 2D মানে এই যে সারফেসটা আছে, নিচের যে সারফেসটা, এই সারফেসটা আমি
সারফেসটার সাথে আমি কি এর অভিক্ষেপ নিয়ে আমরা কাজ করব, সারফেসের অভিক্ষেপ নিয়ে আমরা কাজ করব। তাহলে এই যে ডাবল ইন্টিগ্রাল মানে কি হয়, সারফেস বা এরিয়া ইন্টিগ্রাল হয়। তাহলে এটাকে আমি আর দিলাম, এটা কোথায় হচ্ছে, আর তলে হচ্ছে, আর তলে হচ্ছে। আমি একটা থার্ড ব্র্যাকেট দিই, কারণ আমি আর একটা ইন্টিগ্রালটা আলাদা করে দেবো। কেন আলাদা করে দেবো সেটাও বলবো আমি। এটা ইন্টিগ্রাল দিলাম, কারণ তিনটা ছিল, দুইটা বাইরে দিলাম, একটা এখানে দিলাম। তাহলে এইটাকে আমি লিমিট দিব কোথা থেকে, লিমিটটা হলো জেড ইজ ইকুয়াল টু f1 f1 xy, এখান থেকে জেড ইজ ইকুয়াল টু f2 xy, এটার মধ্যে কাকে করব আমি, এই যে ডেল a3 ডিভাইডেড ডেল জেড। তাহলে যেহেতু এটা জেড এর সাপেক্ষে, তার মানে আমি অবশ্যই ডি জেডটাকে ভিতরে রাখে দেবো, আমি ইন্টিগ্রেশন করব, ঠিক আছে। এটা রাখে দিব, ব্র্যাকেট ক্লোজ করব, করে বাহিরের দিকে কি আছে আমার, ডি ওয়াই আছে, ডি এক্স আছে। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। আমার লিমিটটা কোথায়, আমার লিমিটটা f1 থেকে f2 পর্যন্ত। আমি f1 থেকে f2, কারণ তলটা তো ওটাই, তলটা তো আর ওটার বাইরে কিছু নাই, কারণ তলটা তো f1 এর f2 যেটা ধরা হয়েছে আর কি। তাহলে এখন আমি যদি ইন্টিগ্রেশন আছে এবং এটা কি আছে, অন্তরীকরণ আছে, তাহলে অন্তরীকরণ ইন্টিগ্রেশন কে উভয় পক্ষ থেকে কি হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে যায়। কারণ কি ইন্টিগ্রেশনের ডিফারেন্সিয়েশন মানে পরস্পর বিপরীত, তাই না। তাহলে এখান থেকে কি হয়ে যাবে, শুধুমাত্র এখানে কি চলে আসবে, শুধুমাত্র এখানে a3টা থেকে যাবে, ইন্টিগ্রেশনের ডিফারেন্সিয়েশন আউট হয়ে যায়। যারা এটা জানো তারা অবশ্যই এটা বুঝতে পারবা। তাহলে আমি পরের পেজে যাই, পরের পেজে একটু সলভ করি। ডাবল ইন্টিগ্রাল আর, তাহলে আমি a3 পাইলাম। আচ্ছা a3টা কেমন ছিল, এক্স ওয়াই জেড ফাংশন আকারে ছিল। আমি যেহেতু মান বসাবো তো এই জন্য আমি এক্স ওয়াই জেড আকারে লিখে নিলাম। আমার এখানে একবার ইন্টিগ্রেশন করলে কি করা লাগে, লিমিটের মানটা বসা লাগে। লিমিটের মানটা কি, f1 xy f2 xy, বাইরে কি গুণ অবস্থা ছিল, dy dx গুণ অবস্থায় ছিল। এখন লিমিটের মান বসাবো। তাহলে আমি জেড এর সাপেক্ষে যেহেতু এখানে ডিফারেন্স অন্তরীকরণ সরি যোগজীকরণ করলাম, তাহলে জেড এর জায়গায় মান বসাবো। তাহলে জেড এর জায়গায় মান বসালে আমার কি হবে, এই জিনিসটা বোঝার জন্য এটা এক্স ওয়াই জেড আকারে লেখা হয়েছে আর কি, তেমন কিছু নাই। তাহলে আর মান বসালে আমার কি আসে ভাইয়া, দেখো দেখি। মান বসালে, মান তো ডিরেক্ট এখানে বসা যাবে না, আমি একটা সংকেত বসাই, f1 f2 টার সংকেত বসাই। তাহলে a3 এক্স ওয়াই কোথায় বসাইছে, জেড এর জায়গায়। তাহলে f2 বসালাম। তোমরা সবাই জানো প্রথমে বসে উপরে আপার লিমিট, তারপর মাইনাস, মাইনাস কি হয়, a3 এক্স ওয়াই f1, তাহলে এইটা ঠিক আছে। নিচে কি গুণ অবস্থা আছে, বাহিরে dy dx গুণ অবস্থায় আছে। তাহলে এখন দেখো, তুমি একটা কাজ করে দিতে পারবা না, সেই কাজটা কি, এই যে dy dx টা একসাথে গুণ অবস্থায় থাকবে, একসাথে গুণ অবস্থায় থাকবে। তাহলে আর ইন্টিগ্রালটা এটাও তো গুণ অবস্থা হয়ে যাবে। তাহলে ইন্টিগ্রেশন অফ আর a3 xy f2 dy dx মাইনাস ইন্টিগ্রেশন অফ আর a3 xy f1 dy dx। এটা তুমি করতে পারো, অবশ্যই করতে পারো। তাহলে এইটাকে আমি এখন মান বসাইতে হবে, মানটা আমি কোথা থেকে পাবো, আমি বের করে নিয়ে আসবো, সমস্যা নাই। তাহলে অবশ্যই তুমি এইটাকে তুমি 2 নাম্বার দাও, 2 নম্বর সমীকরণ, ঠিক আছে। এটাকে আমি কয় নাম্বার সমীকরণ দিলাম, 2 নাম্বার। তাহলে এখন আসো, এখন তোমার হলো খেলা। এখনটা খেলা কিভাবে দেখো, তোমার যে চিত্রটা আছে, এই চিত্রের মধ্যে একটা দেখো ইটা আছে, একক ভেক্টর। ইটাটা গামার সাথে কোণ করে আছে, মানে জেড অক্ষের সাথে গামা ডিগ্রি কোণ করে ইটাটা আছে, জেড অক্ষের সাথে ইটাটা গামা ডিগ্রি কোণ করে অবস্থান করতেছে। তাহলে যদি গামা ডিগ্রি করে অবস্থান করে, তাহলে এটার একটা হিসাব নিকাশ আছে। আর নিচেরটা দেখো, জেড অক্ষের নেগেটিভ দিকের সাথে এই ইটা ওয়ানটা গামা ওয়ান করে আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো গামা ওয়ান আর গামা টুর পরিচয়। তাহলে এই গামা ওয়ান গামা টু দিয়ে আমরা একটা সূত্র জানি। তার সূত্রটা কি, সূত্রটা তোমাদের একটু যদি আমি বলি, গামা ইজ ইকুয়াল টু লেখা যায়, গামা ইজ ইকুয়াল টু লেখা যায়, আমরা জানি এখন আমরা জানি, আমরা জানি কি গামা ইজ ইকুয়াল টু লেখা যায়, গামা ইজ ইকুয়াল টু লেখা যায় প্রজেকশন বা অভিক্ষেপ, অভিক্ষেপ ডিভাইডেড সারফেস বা আসল আসল আর কি সারফেসটা বা এরিয়াটা আর কি, ঠিক আছে। তাহলে আসল এটা তোমার লেখার দরকার নাই,
আমি জাস্ট বুঝার জন্য এই সূত্রটাই এটা লেখা যায় যে গামা ইজ ইকুয়াল টু ওপিক গ্যাপ ডিভাইডেড সারফেসটা, রিয়েল সারফেস বা অ্যাকচুয়াল সারফেস যেটা। তাহলে এখানে প্রজেকশনটা কি, এখানে প্রজেকশনটা হলো ডিএক্স বাই, প্রজেকশনটা হলো ডিএক্স ডিওয়াই ডিভাইডেড ডিএস, ডিএক্স ডিওয়াই। তাহলে গামা ইজ ইকুয়াল টু অভিক্ষেপ ডিভাইডেড আসল যে এরিয়া বা অ্যাকচুয়াল এরিয়াটা সেটা হয়। তাহলে আমাদের অভিক্ষেপটা কি ডিএক্স ডিওয়াই, আর আসল এরিয়াটা বা আমরা যে ক্ষুদ্র এরিয়াটা ধরেছিলাম সেটা হলো ডিএক্স। তাহলে এই সূত্রটা তোমাদের বোঝার জন্য দিলাম, কিন্তু এটা তোমাদের লেখার প্রয়োজন নাই। তোমরা ডিরেক্ট কি করবা, তোমরা ডিরেক্ট লিখবা যে এই গামা, গামা থেকে তুমি কি পাবা, এখন এই গামা থেকে তুমি যদি তুমি কস গামা লেখো, কারণ তোমরা কি ওই যে কসের একটা, যারা আগের ভিডিওটা বা আগের ক্লাসটা আমরা পড়ছো, আমাদের পেইড কোর্সে সাধারণত এগুলা করা হয়, বেসিক থেকে করানো হয়। যখন তোমরা কোনো ভেক্টরের মান বা কোণ নির্ণয় করতে যাও, তখন আমাদের কজের যে সূত্রটা সেটা ইউজ করতে হয় বা আমরা করি। তাহলে কজ গামা ইজ ইকুয়াল টু লিখতে পারি আমরা কজ গামা ইন্টু ডিএস, এটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ডিএক্স ডিওয়াই লেখা যায়। তো সেখান থেকে এটা আসে। তো আমি এই জিনিসটা একটু এখানে ক্লিন করে দিয়ে, এটা তোমাদের বোঝার জন্য, এটা পরীক্ষার খাতায় লিখতে হবে না, পরীক্ষার খাতায় তোমরা কি লিখবা সেটা আমি একটা লিখে দিচ্ছি, ঠিক আছে? তাহলে তাহলে ডিরেক্ট আমরা লিখবা যে এখন এখন এস এস টুর জন্য আমরা পাবো, এস ওয়ান এর জন্য পাবো একটা। তাহলে এস ওয়ান এর জন্য, এস ওয়ান এর জন্য আমরা কি পাচ্ছি, এস ওয়ান এর জন্য ডিএক্স একটা পাবো, এস টুর জন্য ডিএক্স মানে ডিএক্স এবং ডিওয়াই, এই জিনিসটা কিন্তু এখানে এক্সট্রা আসছে। এই যে এরিয়াটা আমাকে কনভার্ট করে নিয়ে আসতে হবে। তাহলে আমি এস ওয়ান এর জন্য ডিএক্স ডিওয়াই, এটা ইকুয়াল আমি লিখতে পারি ডিএক্স ডিওয়াই ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি cos গামা টু, সরি গামা ওয়ান, আরে সরি cos গামা ওয়ান, cos গামা ওয়ান, গামা ওয়ান ডি এস ওয়ান। এখানে একটা কথা বলি ভাইয়া, আমার যে এস ওয়ানটা কোথায়, নিচের দিকে, নিচের দিকে কিন্তু কোথায় আছে, নিচের দিকে এবং জেড অক্ষের নেগেটিভ দিকের সাথে আছে। তাহলে আমার কিন্তু এটা লিখলে কাজ হবে না, আমাকে কি লিখতে হবে, আমাকে লিখতে হবে মাইনাস মাইনাস কস কস গামা ওয়ান, কস গামা ওয়ান ডিএস ওয়ান। তাহলে এটা ইকুয়াল টু আবার লিখতে পারি আমরা কি, এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি এন, এই যে ইটা এন এর মতো যেটা আছে ইটা, তাই ইটা ওয়ান কে ডি এস ওয়ান। তাহলে এটা কিভাবে লিখতে পারলাম আমরা, আমরা যখন এই যে ইটা হলো কিন্তু একক ভেক্টর, কেটা কি, এটা হলো তলের সাথে একক ভেক্টর, আর কেটা হলো জেড অক্ষের জেড অক্ষের জন্য একক ভেক্টর, কেটা আমরা সবাই জানি যে জেড অক্ষের একক ভেক্টর হলো কে, আর ডিএসটা তো ডিএস ওয়ান তো আমার আছে। কস গামা গামা ওয়ান ইজ ইকুয়াল আমরা এটা লিখতে পারি, ঠিক আছে? ওকে, তাহলে আমি এস ওয়ান এর জন্য পাইলাম। তাহলে এখন এস টু এর জন্য বের করে নিব। তাহলে এস টু এর জন্য আমাদের কি আছে, এস টু এর জন্য আমাদের হবে, আমি বাংলা কথায় লিখে দেই, তাহলে এস টু এর জন্য, এস টু এর জন্য, এস টু এর জন্যটা কি, তাহলে এক্স টু এর জন্য ডিএক্স ডিওয়াই ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো, এটা কিন্তু এক্স অক্ষের, সরি জেড অক্ষের ধনাত্মক দিকের সাথে কোনটা গামাটা, এই জন্য আমি কস গামা টু ডিএস টু লিখতে পারবো, ডিএস টু লিখতে পারবো, তাই না? এটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি, এটা ইজ ইকুয়াল টু আমাদের আসবে ইটা টু কে একক ভেক্টর ডিএস টু। এই মানটা আমি কোথায় বসাবো, এই মানটা আমি 2 নম্বরে বসাবো, ডিএক্স এবং ডি এর মানটা। তাহলে 2 নং থেকে আমরা কি পাই, 2 নং থেকে আমরা পাই, দেখো 2 নং-এ যদি আমি মানটা বসাই, 2 নং-এ যদি আমি মানটা বসাই, 2 নং থেকে 2 নং-এ মানটা বসে পাই, 2 নং-এ মান বসে পাই। তাহলে 2 নং-এ মান বসালে আমরা কি পাই, দেখো দেখি আমাদের কেমন ছিল, আমাদের ছিল হলো ট্রিপল ইন্টিগ্রাল, ট্রিপল ইন্টিগ্রাল ট্রিপল ইন্টিগ্রাল ভি ডেল এ থ্রি ডিভাইডেড ডেল জেড, ডেল এ থ্রি ডিভাইডেড ডেল জেড ডিজেড ডিওয়াই ডিএক্স। এটা ইকুয়াল আমরা কি বের করেছিলাম, আমরা বের করেছিলাম ডাবল ইন্টিগ্রাল আর এ থ্রি
এক্স ওয়াই এফ টু ডি ওয়াই ডিএক্স মাইনাস আর ডাবল ইন্টিগ্রাল A3, আচ্ছা এখানে জায়গা না, আমি নিচে লাইনে লিখি, মাইনাস ডাবল ইন্টিগ্রাল আর A3 এক্স ওয়াই F1 ডি ওয়াই ডিএক্স, এটা পাইছিলাম। তাহলে আমি এখন এখানে মানটা বসাবো। মানটা কি? A3 আমি মানটা বসাই। এই যে যখন আমি আর এখানে আর আছে, আরটা আমি আমার মেন সূত্রে ছিল, কিন্তু যখন আমি এই যে S1 আর S2 মান বসাচ্ছি তলের ক্ষেত্রে, S1 আর S2 মানটা আমি তলের ক্ষেত্রে যখন বসাচ্ছি, তখন এই আরটা হয়ে যাবে আমার কি? আরটা হয়ে যাবে আমার এস। বুঝতে পারছো? আরটা হয়ে যাবে কি? আমি এস তলে বা এস সারফেসে আমি কাজ করতেছি, তাহলে আরটা হয়ে যাবে কি? এস। বাকিটা কি? A3 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 তুমি বসাইলা। ডি জেড আর এই সরি ডি ওয়াই আর ডি এক্স এর জন্য তুমি কি পাইছিলা? ডি ওয়াই ডি এক্স এর জন্য তুমি কি পাইছিলা দেখো, সেটা আমি এখানে বসাবো। আচ্ছা, আর একটা কাজ করি আমি, এই যে তোমাদের এটা বলি নাই, সেটা হলো এফ টু এর জন্য হবে এখানে S2, আর F1 এর জন্য হবে S1। তাহলে আমার A3 এর মধ্যে আমি S2 এর মানটা বসাবো। S2টা কি পাইছি? S2টা ইটা 2 কে, তাহলে ইটা 2 কে, তাহলে সেটা আমি এখন বসাবো। তাহলে S2 A3 অফ এক্স ওয়াই F2, তার সাথে কি গুণ অবস্থা থাকবে? ইটা 2 কে DS2, তাহলে এটা গুণ অবস্থা থাকলো, ইন্টু মাইনাস ডাবল ইন্টিগ্রাল আর না, এখানে কি হবে? S1 চলে আসবে, S1 A3 এক্স ওয়াই F1 ইন্টু ইটা 1। আচ্ছা, মাইনাস একটা ছিল না? দেখো দেখি, একটা মাইনাস বের হয়েছে না? মাইনাস বের হয়েছে না? দেখতে পাচ্ছ? ও এখানে মাইনাসটা দিই নাই আমি, এখানে মাইনাস হবে একটা, এই মাইনাস, এটা মাইনাসের জন্য মাইনাস। তাহলে এটা ইজ ইকুয়াল টু আমি লিখতে পারতেছি এই মাইনাস মাইনাস এখানে প্লাস। তাহলে ইটা 1 জায়গা নাই, যেহেতু আমি ইটা 1 এখানে লিখলাম, আর নিচে কি লিখতেছি? কে, নিচে কে লিখলাম, আর হলো DS1। তাহলে আশা করি এই লাইনটা তোমরা বুঝতে পারতেছো। আমরা নেক্সট, এখানে প্লাস কেন হলো? এই যে আমরা যে S1 এর জন্য যে জিনিসটা বের করেছিলাম, মানটার সামনে মাইনাস ছিল, ওই মাইনাসটা সামনে এসে হয়ে গেছে আমার কি? সামনে এসে প্লাস হয়ে গেছে। তাহলে আমি নেক্সট লাইনে যাই। আমি, তোমরা আশা করি এগুলা নোট করতেছো, অবশ্যই নোট করবা। তো আর একটা কথা বলে নেই, তোমরা যারা অনার্স প্রথম বর্ষে আসো, তাদের জন্য আমাদের একটা পেইড কোর্স আছে। পেইড কোর্স, যদি আমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের পেইড কোর্সে তোমরা এনরোল করতে পারো। পেইড কোর্সে আরো ডিটেলস করানো হয়, এবং সেগুলো প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে এভাবে করানো হয়। তাহলে আমাদের তোমরা মেজরও পাবা, মেজরও আছে, নন মেজর আছে, নন মেজর আছে, এবং তোমাদের যে আহ, আবশ্যিক বিষয় কম্পালসারি যে সাবজেক্টগুলো সেগুলো আছে। মেজর গুলা তোমরা শুধুমাত্র গণিত বিভাগের জন্য পাবা, গণিত বিভাগের জন্য। আর নন মেজর গুলা শুধুমাত্র কেমিস্ট্রি 1, মানে কেমিস্ট্রি গণিত বিভাগের যে নন মেজর গুলো আছে সেগুলো তোমরা এখানে পাবা। তো নন মেজরে কিছু কিছু সাবজেক্ট, রসায়ন ডিপার্টমেন্ট, ফিজিক্স ডিপার্টমেন্ট, অন্যান্য ডিপার্টমেন্টের জন্য আছে, সেই কোর্সগুলো তোমরা এখানে এনরোল করতে পারবা। তো বিস্তারিত জানলে তোমরা অবশ্যই 01329608654 এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, তাহলে তোমরা আরো ডিটেলস জানতে পারবা। ঠিক আছে? যদি আমাদের ক্লাস ভালো লাগে, অবশ্যই শেয়ার কমেন্ট তো করবাই, আর পেইড কোর্সে তোমরা এনরোল হতে পারবা। ঠিক আছে? তাহলে আমি এগুলা ক্লিন করি, তোমাদের এখন বুঝাই। তাহলে আমরা শুধুমাত্র মানটা ইনপুট দিলাম, ডিএক্স আর ডিওয়াই এর। এবার আমরা মানটা একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি। দেখো, এখানে S2, এখানে S1। আচ্ছা, S2 আর S1 যেটাই হোক না কেন, আমরা এখন এটা কি লিখতে পারি না? বা এটা কি আমাদের লেখা যাবে না? দেখো দেখি, আমরা সমান চিহ্ন দিয়ে এখন লিখবো। দেখো, আমরা এখন এটা লিখতে পারি এইরকম, যে ইন্টিগ্রাল এস, কারণ কি? এসটা পুরাটা মিলেই S1 S2 আছে, S1 S2টা পুরাটা মিলে আমার একটা তল না? সেই একটা তলকে আমরা এস দ্বারা প্রকাশ করেছিলাম, আমরা এখানে এস দ্বারা প্রকাশ করতে পারি। আর আমার থ্রি A3 ইন্টু কে ইটা যেটা আছে, সেই ইটা
এটা ইন্টু ডিএস, ডিএস ডিএস1 আর ডিএস2 মিলে আমি ডিএস লিখলাম। কে তো কে দুটার ক্ষেত্রে কে আছে, আর ইটা 2 আর ইটা 1 মিলে আমি কি লিখলাম, একটা ইটা লিখতে পারি। এইটা হলো একক ভেক্টর। তাহলে আমার এখানে দাঁড়াচ্ছেটা কি দেখো দেখি, আমার এখানে দাঁড়াচ্ছে ট্রিপল ইন্টিগ্রাল, ট্রিপল ইন্টিগ্রাল ডেল A3 ডিভাইডেড ডেল জেড, ডেল জেড ডিভি ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি ডাবল ইন্টিগ্রাল এস A3 A3 কে ইটা ডিএস, এটা আমরা পাচ্ছি। এটাকে যদি আমরা 3 নং দেই কোনো সমস্যা নাই, এটাকে আমরা 3 নং দিতে পারি। আমি এটা একটু সিলেক্ট করি, সিলেক্ট করে একটু ছোট করে নেই, এটা আমরা লিখতে পারি তাই না। এইবার আসি, তাহলে এখন সেম ভাবে A3টা বের করলাম এবং অনুরূপ ভাবে আমরা A2 A1, আমরা এই যে এটার জন্য দেখো আমরা শুধুমাত্র A3টা বের করলাম, শুধুমাত্র কোনটা বের করলাম, শুধুমাত্র আমরা A3টা বের করলাম, শুধুমাত্র A3টা বের করলাম। এখন আমাদের A2 বের করতে হবে, A1 বের করতে হবে। দেখছো A3টাই কত বড়, তাহলে A1 A2 তাহলে এটাও ওই রকমই হবে। তাহলে আমরা এক লাইনে করতে পারবো না, এই জন্য আমরা A3টা আগে করে নিলাম। তাহলে এবার দেখো, তাহলে এইবার আমরা অনুরূপ ভাবে বলতে পারবো, অনুরূপ ভাবে আমরা বলতে পারবো কি, ট্রিপল ইন্টিগ্রাল ভি ইজ ভি, ট্রিপল ইন্টিগ্রাল ভি, তাহলে ডেল A2 ডিভাইডেড ডেল ওয়াই, তাহলে ডেল ওয়াই, তাহলে ডিভি গুণ অবস্থা থাকবে, এটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো দেখো, আমরা লিখতে পারবো ডাবল ইন্টিগ্রাল এস, তাহলে A3, তাহলে এখানে A2, তাহলে A2 চলে আসবে, তাহলে এটা হলো এক্স, এটা হলো ওয়াই, তাহলে ওয়াই এর জন্য এখানে কি আসবে, ওয়াই এর জন্য একটা জে আসবে, ওয়াই এর জন্য জে আসবে। আর ইটা তো একক ভেক্টর, তাহলে ইটাটা সবার জন্যই থাকবে, ইটাটা সবার জন্যই থাকবে, আর একটা ডিএস চলে আসবে। ঠিক আছে, এটা বুঝতে পারছো। তারপর ডাবল ট্রিপল ইন্টিগ্রাল ভি, তাহলে ডেল A1 ডেল এক্স ডিভি, এটার জন্য আমি কি লিখতে পারবো, সারফেস ইন্টিগ্রাল A1, তাহলে আই এক্স অক্ষের জন্য আই, ইটাটা সবার জন্য ইটা ইন্টু ডিএস। তাহলে এই যে ওটাকে 3 দিলাম, এটাকে তুমি 4 দিতে পারো, এটাকে তুমি 5 দিতে পারো। এই যে 3 4 আর 3 5, 3 4 5 তুমি যদি যোগ করে দাও, 3 4 আর 3 মানে 3 4 5 তুমি যদি যোগ করো, 3 যোগ 4 যোগ 5 তুমি করো, করে পাই, করে কি পাই। তাহলে দেখো তুমি এখানে একটা জিনিস পাচ্ছ, যে এই যে ট্রিপল ইন্টিগ্রাল ভি, ভিটা কেমন ছিল, যে ডেল A1 ডেল এক্স প্লাস ডেল A2 ডিভাইডেড ডেল, আচ্ছা ওয়াই, এটা এটা হলো ওয়াই, ডেল ওয়াই প্লাস ডেল A3 ডিভাইডেড ডেল জেড, এটা ইন্টু ডিএক্স। আচ্ছা ডিভিটা শর্টকাটে লিখি, ডিভি, এটা ইকুয়াল টু তুমি পাচ্ছ, যদি যোগ করে দাও তাহলে তোমার কি আসতেছে, সবগুলার তুমি সারফেস ইন্টিগ্রাল পাচ্ছ। সারফেস ইন্টিগ্রাল পাচ্ছ না, দেখো দেখি সবগুলাতে কি আছে, সবগুলাতে তুমি এখান থেকে আই আছে, ডিএসটা তুমি কমন নিতে পারবা, ইটাটা তুমি কমন নিতে পারবা, ডিএসটা তুমি কমন নিতে পারবা, ইটাটা কমন নিতে পারবা, এটা পারবা কিনা, তাহলে আমি সেগুলা কমন নিব, নিয়ে একবারে লিখতেছি, একবারে কি A1 এর সাথে আই থাকতেছে, A1 এর সাথে আই, দেখো এই যে A1 আই এই জিনিসটা তুমি থাকতেছে, আর ইটা ডিএসটা আমি কমন নিচ্ছি, তাহলে A1 আই প্লাস A2 জে প্লাস A3 কে, এগুলা আমি পাচ্ছি, পাচ্ছি কিনা, এটা আমি পাচ্ছি, প্লাস এই ইনটু দিব, এটা ব্র্যাকেট দিব, ইনটুটা কি আছে আমার, ইনটুটা আমার আসতেছে ইটা, ইটা একটা, আর একটা ডিএস আসতেছে, ইটা একটা ডিএস আসতেছে একটা। তাহলে এই যে A1 A2 A3, এটাকে আমি কি লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি এ, এটাকে আমি একটা বড় হাতের এ দিলাম, এটা এরকম ভেক্টর আকার প্রকাশ করব, এ ভেক্টর, তাহলে ইটা একটা, ইটা একটা, আর একটা হলো ডিএস, এটা একটা ডিএস। তাহলে অবশ্যই আমার প্রমাণিত হয়ে গেল কি, দেখো আমার অবশ্যই প্রমাণিত হয়ে গেল, অতএব ট্রিপল ইন্টিগ্রাল ন্যাবলা এডিএস, এডিএস ইজ ইকুয়াল টু, আমি কি পাই, ডাবল ইন্টিগ্রাল এস
এ ভেক্টর ইটা ডিএস। আচ্ছা, তোমাদের আমি প্রথমে বলছিলাম যে আমরা যে কোনো দুইটা প্রমাণ করব। তাহলে আমরা এই যে দেখো এই দুইটা আমরা প্রমাণ করেছি বন্ধুরা, দেখো আমরা এই যে এটা ইজ ইকুয়াল টু আমরা এটা প্রমাণ করেছি। এটা প্রমাণ করার দরকার নাই, এটা লাগবে না প্রমাণ করতে। এই দুটা প্রমাণ করে দেখাইছি মানে আমার উপপাদ্যটা প্রমাণিত হয়েছে। তাহলে আমি এখন কি লিখবো? প্রমাণিত। প্রমাণিত। তাহলে অবশ্যই ভাইয়া ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, যদি উপপাদ্যটা বুঝে থাকো, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যে কেমন লাগলো। আর যদি বুঝে না থাকো, যদি কোনো জায়গায় প্রবলেম হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে বলবা যে কোন জায়গায় বোঝো নাই। আর অবশ্যই আমাদের পেইড ব্যাচ আছে, যারা পেইড ব্যাচে ভর্তি হতে চাও তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবা। হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 01329608654। এই নাম্বার তোমরা হোয়াটসঅ্যাপ করলেই তোমাদের যাবতীয় ডিটেলস এখানে দেওয়া হবে যে আমাদের পেইড ব্যাচ সম্পর্কে। ঠিক আছে? তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।